প্রশ্নটা বেশ মজার। কেন কাশ্মীরি এত রহস্যময়? ইন্টারেস্টিং প্রশ্ন। বলা হচ্ছে মালিয়ালমের চেয়েও নাকি বেশি রহস্যময়। তো দেখি এর ভেতরে কি আছে। এই কসুর বা কাশ্মীরি ভাষাটা আমরা জানি কাশ্মীর উপত্যকায় বলা হয়, হিমালয় আর পীর পঞ্জালের মাঝে। হ্যাঁ, আর আশপাশের ডোগরি, পাহাড়ি, লাদাখি, সিনার মতো ভাষা তো আছেই। ঠিক। আচ্ছা, এই দার্দিক ব্যাপারটা কি? এটা কি একটা ভাষা পরিবার? আসলে প্রথমে গ্রিয়ারসন এটাকে ভৌগোলিকভাবে দার্দিক বলেছিলেন, কিন্তু পরে মর্গেনস্টিয়ার্নের মতো গবেষকরা দেখালেন এটা ঠিক একটা ক্লাসিক্যাল ভাষা পরিবার নয়। ও, মানে জিওগ্রাফিক্যাল গ্রুপিং। একদম। বেশিরভাগ দার্দিক ভাষা, কাশ্মীরি সমেত, আসলে ইন্দো আর্য গোত্রেরই, মানে সংস্কৃতের খুব কাছের। আচ্ছা, শুধু বুরুশাস্কিটা আলাদা বলছে। হ্যাঁ, বুরুশাস্কি হল ল্যাঙ্গুয়েজ আইসোলেট, ওর কোনো জানা আত্মীয় স্বজন নেই। ইন্টারেস্টিং। তার মানে কাশ্মীরি ইন্দো আর্য হয়েও এর মধ্যে বিশেষ কিছু আছে। এই যেমন পুরনো কাহিনীগুলো, নীলমাত পুরাণ বা রাজতরঙ্গিনীতে আছে না সতী সরস্বর হ্রদের গল্প? হ্যাঁ হ্যাঁ, যে হ্রদ শুকিয়ে নাকি কাশ্মীর উপত্যকা তৈরি হয়েছে। গল্প আছে ঋষি কশ্যপ বা বিষ্ণুর বরাহ অবতার জল সরিয়ে দিয়েছিলেন। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি? দেখুন, ভূতাত্ত্বিক প্রমাণ কিছুটা সেদিকেই ইঙ্গিত করে। হয়তো কোনো বড় ভূমিকম্প বা ভূমি গঠনে পরিবর্তন। আর কাশ্মীর নামটা নিয়েও তো কথা আছে। কা মানে জল, শিমিরা মানে শুকিয়ে যাওয়া। মহাভারতে উল্লেখ পাওয়া যায়। কিন্তু ভাষার রহস্যটা কোথায়, মানে ভাষাতাত্ত্বিক দিক থেকে? ওই যে গ্রিয়ারসন প্রথমে পৈশাচী প্রাকৃতের কথা বলেছিলেন, কিন্তু সেই তত্ত্ব এখন আর তেমন চলে না। তাহলে আসল কাজটা করেছেন নরওয়ের মর্গেনস্টিয়ার্ন। প্রায় 50 বছর ধরে উনি ওখানে ফিল্ড ওয়ার্ক করেছেন। কি খুঁজে পেলেন তিনি? সবচেয়ে অবাক করা বিষয় হল কাশ্মীরি ভাষা বৈদিক সংস্কৃতের অনেক পুরনো বৈশিষ্ট্য এখনও ধরে রেখেছে। সত্যি? যেমন যেমন ধরুন, সংস্কৃত শরদ মানে শরৎকাল, সেটা কাশ্মীরিতে হয়েছে হুরুদ। বা সংস্কৃতে পৃচ্ছ মানে জিজ্ঞাসা করা, সেটা ওখানে প্রুচ। দা সংখ্যাতেও আছে। ধরুন ৬২ বা ৭২ বলতে ওরা এখনও দ্বি মূলটা ব্যবহার করে। তাই কাশ্মীরিকে ঠিক সংস্কৃতের উত্তরসূরি না বলে কাজিন বা বোন বলা ভালো। মানে বৈদিক যুগের কোনো প্রতিধ্বনি যেন। একদম, যেন একটা ভাই বা বোন ভাষা যা পাশাপাশি বিকশিত হয়েছে। অবিশ্বাস্য। আমি তো ভেবেছিলাম ফার্সি বা এই অঞ্চলের অন্য ভাষার প্রভাবই হয়তো বেশি থাকবে। প্রভাব তো আছেই, কিন্তু মূল কাঠামোতে এ প্রাচীন ব্যাপারটা খুব স্পষ্ট। আর এর নিজস্ব সারদা লিপিও ছিল, তাই না? হ্যাঁ, শুনেছিলাম ঋগ্বেদের পুরনো পাণ্ডুলিপি নাকি সারদা লিপিতেই পাওয়া গেছে। ঠিক। আর কাশ্মীরি অথর্ববেদও তো আছে, কিন্তু আসল চমকটা হয়তো এর ব্যাকরণে। ব্যাকরণে কি রকম? বেশিরভাগ ভারতীয় ভাষায় আমরা বাক্য সাজাই কর্তা, কর্ম, ক্রিয়া, মানে এসওভি প্যাটার্নে। হ্যাঁ। কিন্তু কাশ্মীরি, সেখানে ক্রিয়াপদটা বসে দ্বিতীয় স্থানে, মানে V2 বা ভার্ব সেকেন্ড, অনেকটা জার্মান বা ইংরেজি ধরনের। একটা উদাহরণ দিলে ভালো হয়। যেমন ধরুন, আজ কোর বাগাস মঞ্জোসায়ের। আক্ষরিক মানে করলে দাঁড়ায় আজ করলাম আমি বাগানে ভ্রমণ। দেখুন, কোর বা করলাম ক্রিয়াটা দ্বিতীয় স্থানে। ওহ, এটা তো সত্যি অন্যরকম। কেন এমন হলো? সেটাই তো বড় প্রশ্ন। এটা ওর ঐতিহাসিক যাত্রাপথের দিকে ইঙ্গিত করে, যা হয়তো অন্য উত্তর ভারতীয় ভাষাগুলোর চেয়ে আলাদা ছিল। শুধু বাক্য গঠন নয়, এর উচ্চারণও কি একটু আলাদা? হ্যাঁ, ধ্বনিতত্ত্বেও বেশ কিছু ইউনিক জিনিস আছে। যেমন ধরুন, ৬টা কেন্দ্রীয় স্বরধ্বনি বা সেন্ট্রাল ভাওয়েলস আছে। এগুলো উচ্চারণ করতে জিভ মুখের ঠিক মাঝখানে থাকে, যেগুলো বাংলা বা হিন্দিতে নেই। প্রায় নেই বললেই চলে। আরেকটা বড় বৈশিষ্ট্য হল ঘোষ মহাপ্রাণধ্বনি, মানে ঘ, ঝ, ধ, ধ, ভয়ের মতো ভারী আওয়াজগুলো প্রায় নেই। তাই নাকি? হ্যাঁ, আয়, মো, নো বাদে অন্য নাসিক্য ধ্বনিও খুব কম। যেমন সংস্কৃতে দুগ্ধ, কাশ্মীরিতে সেটা সহজ হয়ে দুধ। এই সব মিলিয়েই ওর সাউন্ডটা বেশ আলাদা। এবার একটু ইতিহাসে আসি। সময়ের সাথে সাথে কি প্রভাব পড়ল এ ভাষার উপর? দেখুন, অশোকের সময় বৌদ্ধ ধর্ম এলো, শ্রীনগর শহর তৈরি হল। তারপর কুষাণ যুগ, কনিষ্কের সময়, তখন গান্ধারী প্রাকৃত ভাষা চলত, খরষ্ঠী লিপিতে লেখা হতো। গান্ধারী প্রাকৃত? হ্যাঁ, আর এই ভাষার মাধ্যমে মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ ছিল। গ্রিক স্ট্র্যাটেগোস মানে সেনাপতির মতো শব্দও ঢুকেছিল এই ভাষায়। তারপর এলো হিন্দু ধর্মের প্রভাব, বিশেষ করে কাশ্মীর শৈববাদ। একদম।
ওটা ছিল একটা স্বর্ণযুগ। বসুগুপ্ত, অভিনবগুপ্তের মতো দার্শনিকরা এখানকার, ললিতাদিত্য মুক্তাপীর, যিনি বিখ্যাত মার্তণ্ড সূর্য মন্দির বানিয়েছিলেন, বা অবন্তী বর্মন, এরা শুধু মন্দির বানাননি, জ্ঞানচর্চার একটা দারুণ পরিবেশ তৈরি করেছিলেন। শারদাপীঠ তখন বিশ্ববিখ্যাত। আর ইসলামের আগমন কিভাবে হলো? চতুর্দশ শতক থেকে মূলত সুফিদের হাত ধরে শান্তিপূর্ণভাবেই প্রবেশ, যেমন বুলবুল শাহ, শাহ হামদান। লাদাখের রাজপুত্র ছিলেন রিঞ্চন। তিনি ইসলাম গ্রহণ করে সুলতান সদরুদ্দিন নাম নেন। এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। খানকাহ তৈরি হল। কিন্তু পরে তো পরিস্থিতি বদলায়, সুলতান সিকান্দারের সময়ে। হ্যাঁ, সুলতান সিকান্দার, যাকে বুটশিকান বা মূর্তি ধ্বংসকারী বলা হয়, তার সময়ে মীর মোহাম্মদ হামদানি আর তার ধর্মান্তরিত মন্ত্রী সুহা ভট্টের প্রভাবে বেশ কিছু মন্দির ধ্বংস করা হয়। জোর করে ধর্মান্তর বা জিজিয়া কর চাপানোর কথাও ইতিহাসে আছে। খুব কঠিন সময় নিশ্চয়। তবে এই সময়ে কিন্তু লালদেদের মতো মরমী কবিরাও ছিলেন, যারা এক ধরনের আধ্যাত্মিক প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু এরপরই তো আবার পরিবর্তন আসে, বুটশার হাত ধরে। ঠিক, সিকান্দারের ছেলে জয়নুল আবেদিন, তাকে বুট শাহ বা মহান রাজা বলা হয়। তিনি তার বাবার নীতি থেকে সম্পূর্ণ সরে আসেন, মন্দির পুনর্নির্মাণ করেন, যারা ধর্মান্তরিত হয়েছিলেন তাদের ফিরতে সাহায্য করেন, শিক্ষার প্রসার ঘটান, মহাভারতের ফার্সি অনুবাদ করান, এক কথায় ঐতিহাসিক ন্যায় বিচার। এই পুরো যাত্রাপথে ভাষার সংস্কৃতির টানাপোড়নটা স্পষ্ট। আচ্ছা, ওই প্রতিলিপিতে একটা আপনত্বের সংকট বা বিলঙ্গিংনেস প্রবলেমের কথা বলা হয়েছে, ব্যাপারটা কি? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। যখন একটা জনগোষ্ঠীকে ঐতিহাসিক বা রাজনৈতিক কারণে অন্য হিসাবে দেখা হয়, মানে ধরুন পিশাচ, জবন বা আধুনিককালেও নানারকম নেতিবাচক লেবেল দেওয়া হয়, তখন ভাষার মাধ্যমে একটা দেয়াল তৈরি হয়, অমানবিকীকরণ ঘটে। প্রতিলিপিটাতে ব্ল্যাক মিরর আর একটা পর্বের তুলনা আছে, ম্যান অ্যাগেনস্ট ফায়ার, যেখানে সৈন্যদের চোখে প্রযুক্তি দিয়ে কিছু মানুষকে দানব হিসেবে দেখানো হয়, যাতে তাদের মারতে কোনো দ্বিধা না হয়। ভয়ঙ্কর তো। আপন করে না নেওয়ার এই প্রবণতা কিন্তু সংঘাত আর ধ্বংস ডেকে আনে। প্রতিলিপিটা ভাবায় রিঞ্চন বা সুহাভট্টকে যদি তৎকালীন সমাজ অন্য চোখে দেখত, আপন করে নিত, তাহলে ইতিহাসটা কি অন্যরকম হতে পারত? অর্থাৎ এই কাশ্মীরি ভাষার আলোচনা শুধু ভাষাতত্ত্বের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের পরিচয়, ইতিহাস আর এই আপন করে নেওয়ার প্রশ্নটা। একদম। এর বৈদিক যুগে যোগসূত্র, বৌদ্ধ আর শৈব প্রভাব, ইসলামের আগমন, এর অদ্ভুত ব্যাকরণ, ধ্বনি, সব মিলিয়ে একটা নিরাবেন্য, জটিল আর স্তরযুক্ত পরিচয়। শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় ঘুরছে। কাশ্মীর নিয়ে আমরা প্রায়শই শুনি কাশ্মীর কার, এই মালিকানার প্রশ্ন। হ্যাঁ, এটা একটা পেরেনিয়াল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভাষার ইতিহাসটা যখন দেখছি, এর শিকড় এত গভীরে, এত রকম প্রভাব মিলেমিশে একাকার, তখন মনে হচ্ছে এই ভাষার নিজস্ব গল্পটা কি আমাদের শেখাতে পারে যে কোনো সরল রৈখিক মালিকানার দাবির চেয়ে এর আসল পরিচয় অনেক বেশি বহুস্তরীয়, অনেক বেশি মিশ্র? ভাষার ইতিহাস কি অন্য একটা পথ দেখাতে পারে কাশ্মীরকে বোঝার? খুব সুন্দর একটা প্রশ্ন তুলেছেন। ভাষার এই দীর্ঘ, জটিল যাত্রাপথটা কিন্তু সত্যিই সেই বহুস্তরীয় পরিচয়ের দিকেই ইঙ্গিত করে। হয়তো এটাই ভাবার বিষয়।